আচ্ছা শোনো সৌম্য, সেটা হচ্ছে আমার ওই শিকাগো থেকে ওরা ফোন করেছিল। ওরা টিকিটটা করছে। তো আমি তো ওদের 3 থেকে 6 হচ্ছে ওদের অনুষ্ঠান, সুতরাং 6 শেষ হচ্ছে। তাহলে 7 তারিখে আমি কি তুমি আমাকে কি অ্যাডভাইস করো? 7 তারিখে তাহলে সোজা ওখানে হোটেল থেকে চেক আউট করে সোজা এয়ারপোর্টে এসে ওখান থেকে তোমার কাছে চলে আসবো, সেটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। আর সেক্ষেত্রে তুমি একটা একটু ইয়ে করো, ওই ডোমেস্টিক ওই সেক্টরটা ওই মানে তোমার শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেস বা তোমার ওই এয়ারপোর্টে যদি যায় বাড়ির কাছে, যাবে কিনা আমি জানি না, যদি ব্যবস্থা থাকে তাহলে তাই সেটাই অনেক ভালো হবে। সেটাতে চলে আসতে পারি। হুম। তা সেই টিকিটটা তাহলে তো মনে হয় এখনই করতে হবে, না একটু পরে করলেও হবে? তবে এরকম কি মনে হয় তোমার? তুমি আমাকে একটু অ্যাডভাইস করো তো কী করব। আর তুমি আর একটা জিনিস করো, এটা একটু লজ্জার মাথা খেয়েই তোমায় বলছি। একটা যদি তোমার ওই অঞ্চলে তো আমি বাঙালিদের জন্য কবিতা পড়িনি। ক্যালিফোর্নিয়াতে আগে এইসব নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগো এইসব অঞ্চলে করেছি। ওইখানে যদি একটা কবিতার অনুষ্ঠান হয় এবং যদি কিছু কি বলবো মাধুকরী পাওয়া যায়, তাহলে তো ভালোই হয়। তুমি একটু দেখো না। নমস্কার। আপনারা দূরভাষের কথোপকথনটি নিশ্চয়ই শুনেছেন। এ প্রান্ত থেকে যিনি কথা বলছেন তিনি একজন বিশিষ্ট কবি। ও প্রান্তে কে আছেন সেটা আমি ঠিক বলতে পারবো না। আর যেই থাকুন তিনি দেখবেন গোটা সংলাপে সম্পূর্ণ মৌনাবলম্বন করে রয়েছে। এবং এই অডিও ক্লিপটা যে হঠাৎ করে আমার হাতে এসে পৌঁছলো, সেটা কিছুটা ভৌতিক ব্যাপার তো বটেই, কেননা আমি তো আর এই কবির ফোনে আড়ি পাতিনি, পুলিশও আমাকে দেয়নি। অতএব 2+2 করলে মনে হয় যে ভদ্রলোক এই ফোনটি কবির ফোন পেয়েছিলেন তিনি নিজেই এটাকে রেকর্ড করে বাজারে ছেড়ে দিয়েছেন। কাজটা ঠিক করেছেন না ভুল সেটা তার ব্যাপার, আমি এর মধ্যে ঢুকছি না। আমার এইটা শুনতে শুনতে লজ্জায় একেবারে মাথা হিট হয়ে গেল এবং সুকুমার রায়ের ছড়ার ওই অবিস্মরণীয় লাইন দুটি ছাড়া কোনো কিছুই মনে পড়ল না। হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছ। এই ভদ্রলোককেও কদাচিৎ হাসতে দেখা যায় কবিকে। যেভাবে তিনি কার্যত একজন অনাবাসী ভদ্রলোকের কাছ থেকে একটা নেমন্তন্ন আদায় করার চেষ্টা করছেন, শুধু তাই নয়, যে শিকাগো থেকে তার বাড়ি ক্যালিফোর্নিয়ার কোথায়, লস অ্যাঞ্জেলেসের কাছে না কোথায় জানি না, সেখানে যাওয়ার ডোমেস্টিক সেক্টরের টিকিট চাইছেন এবং তারপরে অনুরোধ করছেন যে দেখো, আমি তো ওই তল্লাটে কখনো কবিতা পড়িনি। নিউ ইয়র্কে পড়েছি, নিউ জার্সিতে পড়েছি, শিকাগোয় পড়েছি, কিন্তু ক্যালিফোর্নিয়ার তল্লাটে পড়িনি। অতএব তুমি যদি এই সুযোগে কিছু বাঙালিকে একত্র করে চাঁদা তুলে আমার কিঞ্চিত মাধুকরীর ব্যবস্থা করতে পারো, তাহলে তো সোনায় সোহাগা। একে হুকোমুকো হ্যাংলা ছাড়া অন্য কোনো বিশেষণে অভিহিত করা যায়?
আপনারাই বলুন, তিনি যদি রবি ঠাকুর হতেন, নিদেন পক্ষে জীবনানন্দ, সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায় হতেন, তাহলে তাদেরকে এইভাবে নেমন্তন্ন আদায় করতে কিংবা কিছু টাকা পাওয়ার লোভে এক জায়গা থেকে আরেক জায়গায় বিদেশে যাওয়ার কথা ভাবতেই হতো না। আমি বহু সাহিত্যিক, সঙ্গীত শিল্পী এদের সঙ্গে আমেরিকায় ট্রাভেল করে দেখেছি যে মাথায় করে রাখে এদেরকে, কিন্তু যারা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো প্রতিবার স্রেফ ধান্দা করে একটা টিকিট জোগাড় করেন, ওই বাৎসরিক একটা মোচ্ছব হয় অনাবাসী বাঙালিদের, আমেরিকা এবং কানাডা প্রবাসী, তার একটা কিতাবী নাম হচ্ছে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রত্যেক বছর সেটা একটা শহর থেকে আরেকটা শহর, আরেকটা শহর থেকে আরেকটা শহরে ভ্রমণ করে বেড়ায়। আমি জানি না ইতিমধ্যেই আমেরিকার 50টা স্টেটের ক্যাপিটালগুলো সব কিছু তাদের ঘোরা হয়ে গেছে কিনা। একটা সময় ছিল যখন আমি এই এনএবিসিতে প্রায় নিয়মিত যেতাম। 1994 সালে না 95 সম্ভবত প্রথম গিয়েছিলাম জ্যোতি বসুর সঙ্গে। জ্যোতি বসু তখন আমেরিকা সফরে গেছিলেন পুঁজির সন্ধানে, তাকে ওখানকার বাঙালিরা ডেকেছিল নিউ ইয়র্ক শহরের অনতি দূরে কোনো একটা জায়গায় সেই সম্মেলন হচ্ছিল, ইনগরেট করার জন্য জ্যোতিবাবুকে তারা নেমন্তন্ন করেছিল। এই এনএবিসি কি বস্তু, তার প্রথম একটা ইঙ্গিত আমি পেয়েছিলাম যখন দেখলাম জ্যোতি বসুর মতো মানুষ তার বক্তৃতা দান শেষে দাঁড়িয়ে আছেন সিঁড়ির উপর, তার পাশে কেউ নেই, তাকে গাড়িতে তুলে দেওয়ার মতো সৌজন্য কেউ দেখাচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তদুপরি তার নাম জ্যোতি বোস, তাকে যারা এইভাবে অবজ্ঞা করতে পারেন তারা বাকিদের সঙ্গে কি করবেন আপনারা সহজেই অনুমান করতে পারেন। তখন এত কেতা ছিল না এনএবিসির, অল্প কিছু শিল্পী কলা কুশলীকে তারা ডাকতেন এবং হোটেল ভাড়া করে তাদেরকে রাখার ক্ষমতাও ছিল না। প্রত্যেককে একজন করে স্থানীয় বাঙালির বাড়িতে গুঁজে দেওয়া হতো, আর গুঁজে দিয়ে তারা নিজেদের ধন্য মনে করতেন। তারপর যে গেরস্থ বাড়িতে শিল্পী বা ইত্যাদিদের জায়গা মিলত, তারা অতিথি আপ্যায়ন তো দূরস্থান, তাদের বাড়িতে যে কেউ একজন এসেছে সে ব্যাপারেই তাদের আচার আচরণে তেমন টের পাওয়া যেত না। তারপরে এদের কলিবার বৃদ্ধি হলো। একটা সময় ছিল যখন খুব সিরিয়াসলি এই এনএবিসি থেকে পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রয়াসকে অর্থবহ করে তোলার জন্য সত্যিই আমেরিকায় বসবাসকারী কিছু প্রথম সারির নাম, যারা সচরাচর এনএবিসির ধার ধারেন না, ছায়াও মারেন না, তাদেরকে একত্র করে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগের কাণ্ডারি ছিলেন বস্টনে থাকা পার্থ ঘোষ।
আমার মনে আছে বস্টনের ওই বঙ্গ সম্মেলনে একটা শিল্প সম্মেলন হয়েছিল, তার ইনগ্রাল অনুষ্ঠানে মঞ্চে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, পার্থ ঘোষ, রজত গুপ্ত অফ ম্যাকিনজে এবং এই অধম। সেই উদ্যোগের পিছনে একটা আন্তরিকতা ছিল, একটা চেষ্টা ছিল, এবং যারা এই উদ্যোগ নিয়েছিলেন তারা মার্কিন ওই ক্যাপিটালিস্ট সমাজে একেবারে প্রথম সারির ব্যবসায়ী হিসেবে স্বীকৃত, হয় ব্যবসায়ী হিসেবে নতুবা ব্যবসায়িক কনসালটেন্ট হিসেবে। তারপর যা হয়, রবি ঠাকুর তো বলে গেছেন আমরা শুরু করি শেষ করি না, এবং এর জন্যে পশ্চিমবঙ্গ সরকারেরও প্রচুর দায়িত্ব আছে। আমি পার্থ ঘোষ ছাড়াও বিশেষ করে আরও একজনের নাম করব, স্বদেশ চট্টোপাধ্যায়, যিনি ভারতবর্ষের সঙ্গে আমেরিকার এই যে নিউক্লিয়ার ট্রিটি হয়েছিল সেটা সম্ভব করার জন্য অনাবাসী ভারতীয়দের মধ্যে সবচেয়ে অগ্রণী কার্যকর ভূমিকা নিয়েছিলেন। সোনামুখীর ছেলে স্বদেশদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইঞ্জিনিয়ারিং। আমেরিকায় যে কোনো সময় যে কোনো সেনেটর, যে কোনো কংগ্রেসম্যানের দ্বারস্থ হলে 2 মিনিটে তার দেখা পেতে পারেন। তাঁর এই অবদানের কথা স্মরণ করে অটল বিহারী বাজপেয়ী সরকারই সম্ভবত স্বদেশবাবুকে পদ্মবিভূষণ দিয়ে সম্মান জানিয়েছিল। এ বিষয়ে স্বদেশ দা একটা বই লিখেছেন, সেই বইটি উদ্বোধন করতে কলকাতা ক্লাবে একটা অনুষ্ঠানে আমিও গেছিলাম। সেখানে উদ্বোধন করতে হাজির ছিলেন ঠিক তখন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রনেন সেন। এছাড়াও প্রবীর রায়, যারা এই উদ্যোগের গোড়াপত্তন করেছিলেন, এদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু আমি আমার বৃত্তান্তে যাচ্ছি না, আমি শুধু দুটি কথা বলছি। একটা হচ্ছে এনএবিসিতে গেলে প্রাথমিকভাবে আপনার মনে হবে যে বাবা, এতজন সফল বঙ্গ সন্তান একত্র হয়েছে। কেউ ফারারি চড়ে আসছে, কেউ ল্যাম্বরগিনি চড়ে আসছে, আর মার্সিডিজ, বিএমডব্লিউ এইসব তো জলভাত। ওই যে দৃশ্যটা, এতজন সফল বাঙালি এক ছাদের তলায়, এই দৃশ্যটা আমাকে মোহিত করত। এই আমি শেষবার যখন যাই তখন আমাকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং সেই অ্যাওয়ার্ডের শেষে আমি একটা সংক্ষিপ্ত ভাষণে বলেছিলাম যে আপনাদের দেখে আমার বড্ড আনন্দ হয়, এতজন সফল বাঙালি এক ছাদের তলায় আর পৃথিবীর কোথাও দেখা যাবে না। কিন্তু দুঃখের কথা হলো, আমি আপনাদের কোনো আশার কথা শোনাতে পারবো না, কেননা আমি এমন একটি হতভাগ্য রাজ্য থেকে আসছি যেখানে আশার প্রদীপ নিবু নিবু। আমার গিন্নি আমার সেই সংক্ষিপ্ত ভাষণটি রেকর্ড করে তার ফেসবুক পেজে দিয়ে দিয়েছিল। কলকাতা শহরে আমার কোনো শুভার্থী
সেটা সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেয়। সঙ্গে সঙ্গে এই সময় পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, আমার টেলিফোন সার্ভেলেন্সে চলে যায়, এবং যারা আমাকে এই আমন্ত্রণ জানিয়েছিল তাদের স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্য স্থানে ভর্ৎসনা করেছিলেন। সে তো গেল, ছাড়ুন। আমার কথা হলো, প্রত্যেকবার কলকাতা থেকে প্লেন বোঝাই হয়ে কিছু শিল্পী, কিছু সিনেমার জগতের সঙ্গে সম্পৃক্ত লোক, কিছু ফোড়ে, কিছু দালাল, কিছু বাঙালি ব্যবসায়ী সেখানে পসরা সাজিয়ে ব্যবসা করবে বলে তারা যায়, যেতেই পারে। গত বছর এনএবিসির ওই নিউ জার্সির কাছে আটলান্টিক সিটিতে বাংলা থেকে যাওয়া শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, এবং পণ্ডিত অজয় চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, এরা এতটাই অপমানিত, ক্রুদ্ধ হয়েছিলেন যে তারা সেই সময় সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। এমন বেনজির ঘটনা এনএবিসির ইতিহাসে এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। আমার বক্তব্য হলো, একটা বার কি বাঙালি কোমর সোজা করে ওদেরকে জানিয়ে দিতে পারে না যে ভাই, ইন সলিডারিটি উইথ আওয়ার ফেলো পারফর্মার্স হু আর ইনসাল্টেড লাইক এনিথিং, আমরা এবার একজনও তোমাদের অনুষ্ঠানে যাব না। এই ঘটনাটা যদি তামিল শিল্পীদের ক্ষেত্রে হতো, গোটা তামিলনাড়ু জুড়ে একটা বন্ধ হয়ে যেত, আর মালায়ালিদের ক্ষেত্রে হলে তো আরোই। এমনকি বাংলাদেশিদের সঙ্গেও যদি হতো তাহলেও ঠেলার নাম বাবাজীবন হয়ে যেত। গুজরাটিদের, যে কোনো জাতি, একটা যাত্রাভিমান বলে বস্তু আছে। আমাদের সেই বস্তুটা আমরা খুঁজতে 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 এমন একটা হাস্যকর লজ্জার বিন্দুতে নিয়ে এসেছি যে সত্যি বাঙালি হিসেবে নিজেকে ভাবতে এখন লজ্জা করে। তারপরে যখন এই ধরনের হ্যাংলা কোভিড টেলিফোন বার্তা হঠাৎ করে এসে হাজির হয় এবং সেটা শুনতে হয়, তখন মনে হয় ধরনের দ্বিধা, এত লোভ কিসের? এই কবি যা কবিতা লিখেছেন, তার মৃত্যুর 10 বছর পরে তার লেখা কবিতার একটিও বাঙালি মনে রাখার প্রয়োজন বোধ করবে না। অথচ তিনি এমনভাবে নিজেকে প্রজেক্ট করছেন যেন হি ইজ বেঙ্গলস কালচারাল অ্যাম্বাসেডর। এবং সর্বঘটে এখন কাঁঠালি কলা হিসেবে এই এনএবিসিতে কলকাতা থেকে কয়েকটি চরিত্র যায়। এই হ্যাংলা কবি তাদের অন্যতম। যাওয়া মানে কি? এখান থেকে আমেরিকা যাওয়া তো চারটিখানি কথা নয়।
টিকিট পায় ক্যাটেল ক্লাসে, বড় প্লেনের একেবারে শেষে বাথরুমের সামনে, যেখানে 2+4+2 করে রো আছে, সেখানে গাদাগাদি করে বসে প্রচুর শারীরিক ক্লেশ সহ্য করে এয়ার হোস্টেসদের উপর যাবতীয় আবদার জানিয়ে এক পাত্র হুইস্কি প্রাপ্য হলে 5 পাত্র চেয়ে নিয়ে মাঝপথে প্লেন বদল করে আবার আরেকটা প্লেনে উঠে আবার সেই ক্যাটেল ক্লাসে সেখানে গিয়ে নামা, এবং তারপরেই সংসেজে ওই 3 দিন 4 দিন এমনভাবে ঘুরে বেড়ানো যেন শিকাগোতে স্বামীজি এসে পৌঁছেছে। এই তো কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে অভিনেত্রীকে ডাকলো এবং যেখানেই যা কেলেঙ্কারি তাতে তার নাম অনিবার্যভাবে থাকে, তিনিও হচ্ছেন ওই একটা কাঁঠালি কলা এনএবিসিট। কত বয়স হয়েছে বলতে পারবো না, এখনো দেই দেই করে নাচেন। এবং সবচেয়ে দুঃখের কথা কি জানেন, এই যে কবি টবিরা যায়, এরা কেউ মূল সভাতে আবৃত্তি করার বা নিজের কবিতা পড়ার সুযোগই পায় না। ছোট ছোট কতগুলো কমিটি রুম আছে, সেখানে তারা পড়ে। সামনে যত চেয়ার থাকে তার 3/4 খালি থাকে, আর এমন একটা ভাব দেখায় যেন আমেরিকা জয় করে তারা ফিরলেন। আমার যেটা খারাপ লাগছে, অজয় চক্রবর্তীর মতো মানুষকে যারা অপমান করে, রাঘবের মতো শিল্পীকে পেমেন্ট দেয় না, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো একজন যশস্বী শিল্পীকে যথোচিত মর্যাদা দিতে জানে না, তাদের সঙ্গে এত পীড়িত কিসের? একটা ডলারের মূল্য 80 টাকা, এবং এদের মধ্যে অনেকে আছেন যারা এনএবিসির সঙ্গে ওই সরস্বতী পুজো দিনের পুরুতদের মতো মূল একটা বাড়িতে পৌরোহিত্য করে, তার সঙ্গে পাড়ায় প্রতিবেশীদের আরও যত সরস্বতী পুজো হয় তার মধ্যেও ঢুকে যায়। এরা হচ্ছে আরও কতগুলো প্রোগ্রাম আগে থেকে অর্গানাইজ করে বেশ একটা আমেরিকা ট্যুর করে এরা ফেরেন। এবং তার চেয়েও অপরাধের ব্যাপার কি জানেন, এই যে তারা বেসরকারিভাবে এতগুলো অনুষ্ঠান করে এত বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তার জন্য যে দেয় ট্যাক্স, সেটা তারা বেমালুম চেপে যান। তার মানে একদিকে অসৎ শিল্পী, আরেকদিকে হ্যাংলা কবি, এই সব মিলেমিশে আজকের বাঙালির একেবারে ঠিকঠাক শোকেসিং হয় এই মার্কিন মচ্ছবে। ভালো থাকবেন, নমস্কার।